রিশাকে আমি চড় মারার সাথেই ওর দাদু মানে আমার শাশুড়ি মা আমার সাথে চিৎকার করে উঠল। তুমি এটা কি করলা বৌমা? এত বড় মেয়ের গালে একঘর মানুষের সামনে চড় মারলা, তাও আমার সামনে? কাণ্ডজ্ঞান হারিয়ে বসে আছো নাকি? রাগে আমার গা কাঁপতে থাকে। আমি রিশার হাত ধরে টেনে ওকে ঘরে এনে দরজা লাগিয়ে দেই। আমার শাশুড়ি ননদ দরজা ধাক্কাতে থাকে, আমি পাত্তা দেই না। মেয়েকে চিরুনি দিয়ে মারতে মারতে বলতে থাকি, অসভ্য মেয়ে, তুমি বড় হইছো না? সবে ক্লাস 9-এ উঠেছ। এত বড় তুমি হয়েছ যে স্কুলে না গিয়ে বাইরে ঘুরে বেড়াও? আজ আসুক তোমার বাবা, তখন তোমার ব্যবস্থা করব। লেখাপড়া তো এই না ছিঁড়ি, ভাইকে দেখে তো শেখে কিছু। আমার ছেলে নখেরও যোগ্যী না তুই। আমাদের মান সম্মান ডোবানোর জন্য উঠে পড়ে লেগেছিস। রিশা কাঁদতে থাকে। আমি ওকে রেখে বের হয়ে আসি। ওর রুমে গিয়ে সব তোলপাড় করি। টেবিলের ড্রয়ার, আলমারি, তোষকের নিচে, ব্যাগের ভেতর বইয়ের তাকে কিছু না কিছু তো আছেই। আমার শাশুড়ি ডাকতে থাকেন, বৌমা, দুপুর 3টা বাজে, বাড়িতে মেহমান সে খেয়াল আছে তোমার? ভাত দাও না কেন টেবিলে? মেয়েকে কি না খাওয়াই রাখবা? আমি খাবার দিতে যাই। আমার ননদ বলে, ভাবি, রিশাকে ডাকো। না, ওর ভাত বন্ধ। বৌমা, জিদ করো না, রিশাকে ডাক দাও। মা, বেয়াদবি নেবেন না, আর নিলেও আমি নিরুপায়। আজ দুপুরে রিশার ভাত বন্ধ, ওর বাবা আসুক। আমার ননদ রাগ করে খাবার রেখে উঠে যায়। সব কিছুতে বাড়াবাড়ি। আমার মেয়েকে আমি শাসন করব না আদর করব সেটা আমার ব্যাপার। বেড়াতে আসছি, 2 দিন থাকবে, চলে যাবে। তা না সব কিছুতে নাক গলানো চাই। রিশার বাবা ফিরল রাত 8টা নাগাদ। রিশার রুমের আলমারি কাপড়ের নিচে একটা ডায়েরি পেয়েছি। ডায়েরিটা বের করে নিয়ে এসে ওকেও রুমে পাঠিয়ে দিয়েছি। ওর দাদু খাবার নিয়ে অনেক সাদাসাদি করেছে, উনি খাবেন না। বেয়াদ্দপ হয়েছে মেয়েটা, রাগ দেখায়, জিদ করে। আজ ওর একটা ব্যবস্থা করব। চাকরি করলাম না শুধুমাত্র ছেলে মেয়েকে মানুষ করতে কি, আর এই মেয়ে কিনা তলে তলে আমার চোখ ফাঁকি দিচ্ছে। আজ বাড়িতে ননদ নন্দাই আসায় আমি স্কুল থেকে আনতে যেতে পারিনি। রাফিকে পাঠিয়েছিলাম, ও নাকি গিয়ে রিশাকে পায়নি। মিনিট 10 পর রিকশায় ফিরতে দেখা যায় ওকে ওর বান্ধবীর সাথে। এত চালাক হয়েছে মেয়েটা, জানে যে আজ মা নিতে যাবে না, এই সুযোগ। ওর বাবাকে নাস্তা দিয়ে ডায়েরিটা নিয়ে বসি। নীল রঙের ডায়েরি। কখন লিখে ও, আমার তো চোখে পড়ে না। এত চোখে চোখে রেখেছি ছেলে মেয়েকে, তাও চোখ ফাঁকি দিল। ছেলেটাকে মানুষ করতে পারলেও বোধহয় মেয়েটাকে পারলাম না। আমি ব্যস্ত হাতে ডায়েরিটা খুলি। প্রায় মাঝামাঝির দিকে একটা কবিতা। কবিতা লেখা হচ্ছে তাহলে আজকাল, অথচ পড়তে বসতে বললেই নানান বাহানা শুরু হয় তার। ঘুম পায়, মাথা ব্যথা, মনে রাখতে পারে না। কি করব আমি এই মেয়েকে নিয়ে, দিশেহারা লাগে আমার। পাতা উল্টাই ছোট একটা লাইন, আমার রাতে ঘুম আসে না। পড়তে বসলে ঘুমে নাকি পড়ে যায়, অথচ লিখেছে তার নাকি রাতে ঘুম আসে না। প্রেম করছে না তো? শুনেছি প্রেমে পড়লে এমন অস্বাভাবিক অনেক কিছুই হয়। আমাদের সময় বাবা এসব ছিল না। আজকালকার ছেলে মেয়েদের তো এমন ভাব যেন বয়ফ্রেন্ড নাই বলতে লজ্জা হয়। আমি আবারও পাতা উল্টাই। বাবাকে বললাম, বাবা, আজ বাইরে খেতে নিয়ে যাবে? বাবা বলল, পড়াশোনায় মন দাও, আমি ফেরার সময় নিয়ে আসব। কি আনতে হবে মাকে বলে দিও, আমাকে জানিয়ে দিতে। কেন, কি এমন হতো সবাই মিলে একটু বের হলে? স্কুল আর বাসা, বাসা আর স্কুল, দম বন্ধ লাগে আমার। আমি পরের পেজে যাই। মাকে আজ বললাম আমার কাছে ঘুমাও, মা রাজি হলো না। অথচ প্রায় রাতে মা বাবার সাথে রাগারাগি করে আমার ঘরে এসে ঘুমায়, মাঝে মাঝে কান্না করে। আমি বুঝতে পারি, আমার ইচ্ছে করে মাকে জড়িয়ে ধরি, কিন্তু আমি জেগে আছি জানলে যদি বকা দেয়, তাই সাহস পাই না। আমি পাতা উল্টাতে থাকি। আমার পড়তে খুব কষ্ট হয়, মনোযোগ থাকে না, পড়লে কিছু মনেও থাকে না। যত দিন যাচ্ছে ততই সমস্যাটা বাড়ছে। মাকে বললে মা বলে পড়ায় মন নাই, তাই এসব অজুহাত দেখাই। ফুপি এসেছে, জেনি আপুও এসেছে। আমার খুব ইচ্ছে করে আমি জেনি আপুর সাথে গল্প করি, কিন্তু মা বেশিক্ষণ মিশতে দেয় না। বলে, বড় বোনদের সাথে এত কিসের কথা, তুমি ছোট মানুষ, এখন পড়াশোনা করার সময়, আড্ডা দেওয়ার অনেক সময় পরে পাবে। আমার রাজু আঙ্কেলদের সাথে মিশতে ভালো লাগে না একদম। ওনার ছেলে জনি খুব অসভ্য ইঙ্গিত করে, কিন্তু আমি বাবাকে বলতে পারি না। বাবার ধারণা আমি তার বন্ধুদের সামনে নিজেকে অসামাজিক প্রমাণিত করতে চাই, তাই যেতে চাই না। মা আজ দাদুর সাথে খুব ঝগড়া করলো। তারা কেউ কাউকে দেখতে পারে না, সবসময় বাসায় একটা অশান্ত পরিবেশ। ফুপি আসলে ভালো লাগে আমার, কিন্তু ফুপি তো বেশি দিন থাকেন না। দাদু ফুপি আসলে মায়ের সাথে আরও ঝগড়া করে। মা প্রায়ই মামা বাড়ি চলে যেতে চায়। আচ্ছা, মা কি সত্যিই চলে যাবে? ভাইয়াকে বাবা মা অনেক ভালোবাসে, আমাকেও বাসে, কিন্তু ভাইয়াকে বেশি বাসে। আমারও ইচ্ছে করে আমিও ভাইয়ার মতো ভালো রেজাল্ট করি, কিন্তু আমার তো পড়া মনে থাকে না। আমার সারাদিন ঘুম পায়, কিন্তু সারা রাত ঘুম আসে না। ক্লাসে মন বসে না, শুধু ঘুম পায়।
সেদিন তন্নিদের বাসায় সবাই গেল, কিন্তু আমি যেতে পারলাম না। বন্ধুরা নাকি সব নষ্টের গুরু। আচ্ছা, ওদের মায়েরাও কি কথা ভাবে? তাহলে আমরা সবাই কি সবাইকে নষ্ট করে দিব? কিন্তু কিভাবে? সারা ফোন করেছিল, মা পাশে বসে থাকে, কি যে অস্বস্তি হয়। একদিন না করেছিলাম বলে পুরো একটা সপ্তাহ ফোন ধরতে দিল না। মা আমাকে কিসব পোশাক পরায়, আমার ভালো লাগে না। কিন্তু মা বাবা কেউই বুঝতে চায় না, বলে আমি বেশি বোঝা শুরু করেছি। আচ্ছা, আমি কবে আমার পছন্দের পোশাকগুলো পরতে পারবো? আমার কবিতা লিখতে ভালো লাগে, মাঝে মাঝে চুরি করে লিখি, যেন মা দেখে না ফেলে। কিন্তু আমার খুব ইচ্ছে করে আমি বাবা, মা, দাদি, ফুপি সবাইকে দেখাই, কিন্তু সাহস হয় না। ফিজিক্স আমার একদম ভালো লাগে না। আর সেদিন নাম্বার কম পাওয়ায় মা যখন চৈতির সামনে চড় মারল, সেদিন থেকে বইটা দেখলেই আমার টুকরা টুকরা করে ফেলতে ইচ্ছে করে। আমার এ বাড়িতে একদম ভালো লাগে না, আমাকে কেউ বোঝে না, কেউ না। মাঝে মাঝে মন চায় দূরে কোথাও চলে যাই, কিন্তু কোথায় যাব? ক্লাসে যেতে ইচ্ছে করে না একটু। ইস, আমি যদি সকাল 10টা পর্যন্ত ঘুমোতে পারতাম, যদি চাইলেই বস্তা বস্তা কবিতা লিখতে পারতাম, যদি বন্ধুদের সাথে প্রিয় সিরিয়ালগুলো দেখতে পারতাম। বাবা আজ ভাইয়াকে ল্যাপটপ কিনে দিয়েছে। আমি বলেছিলাম আমাকে একটা মোবাইল কিনে দিতে। সিম লাগবে না, শুধু একটু গান শুনবো, গেম খেলবো। বাবা রাজি হলো না, বলল সময় হলে দিবে, রেজাল্ট ভালো হলে দিবে। কিন্তু আমি জানি দিবে না, কারণ আমার রেজাল্ট ভাইয়ার মতো ভালো হবে না। আমার ভীষণ অস্থির লাগে, কিচ্ছু ভালো লাগে না। আজ ক্লাস থেকে বের হয়ে পুরো 1 ঘন্টা লাইব্রেরিতে বসেছিলাম। আমার ক্লাস করতে অসহ্য লাগে, আমার খুব কান্না পায়, খুব। আজ চৈতি বলল আমি নাকি ডিপ্রেশনে পড়েছি। ওর এক কাজিনেরও এমন হতো, ডাক্তার দেখিয়েছিল, আমাকে নিয়ে যাবে ডাক্তারের কাছে। সুস্থ হয়ে গেলে নাকি আমার আবার সব ভালো লাগবে, স্কুল, বন্ধু, পড়াশোনা, বাসা, সব। কাল মাকে মিথ্যে বলে টাকা নিয়েছি, মা সন্দেহ করলেও টাকাটা দিয়েছে। আগামী পরশু ফুপি আসবে, মা স্কুল থেকে আনতে যাবে না, তখন চৈতিকে নিয়ে ডাক্তারের কাছে যাব। খুব ভয় করছে। ইস, মা যদি নিয়ে যেত আমাকে। বাবাকে মাকে অনেক ভালোবাসি, ওরাও আমাকে ভালোবাসে, কিন্তু ওরা তো জানে না যে আমি কি করতে ভালোবাসি। ওরা শুধু জানে ওরা কি ভালোবাসে, ওরা আমাকে দিয়ে সেটাই করাতে চায়, ওরা যা ভালোবাসে। আমি তো আজকাল ভুলেই যাই যে আমি কি ভালোবাসি। আচ্ছা, আমি যদি সবাইকে ছেড়ে দূরে কোথাও চলে যাই, তাহলে কি মা, বাবা, দাদু, ভাইয়া কষ্ট পাবে? ওরা কি কাঁদবে আমার জন্য? বাবার ড্রয়ার থেকে একটা ব্লেড নিয়েছি, জ্যামিতি বক্সের ভিতর লুকিয়ে রেখেছি। এরপর যদি কোনোদিন আমার গায়ে হাত তোলে না, আমি কিছু একটা করব, অবশ্যই করব। এইভাবে ডায়েরির অনেকগুলো পাতা পড়ে ফেলি। আমি আর পড়তে পারি না, চোখের পানিতে ডায়েরির পাতাগুলো ভিজে যেতে থাকে। রাকিব ঘরে ঢুকে অবাক হয়ে তাকিয়ে থাকে। আমি ডায়েরিটা ওর হাতে দিয়ে রিশার ঘরে যাই। রিশা ঘুমোচ্ছে, আমি ওকে জড়িয়ে ধরে শুই। হয়তোবা অনেক দেরি করে ফেলেছি, তা বলি কি একেবারেই দেরি হয়ে গেল রে মা? রিশা আমাকে শক্ত করে জড়িয়ে ধরে। শেষ কবে মেয়েকে এমন দৃঢ় আলিঙ্গন করেছি মনে করতে পারছি না। তবে মাতৃত্বকে অনুভব করতে পারছি, যে মাতৃত্ব শুধু সন্তানের সুখ ছাড়া কিছুই বুঝে না। নিজের সন্তানকে অবচেতন মনে দূরে দিয়েছি কখন বুঝতেই পারিনি। না হলো মেয়েটা আমার সবার সেরা, না হলো সভ্য শান্ত, হলো না হয় একটু দুরন্ত, থাকলো না হয় একটু পিছিয়ে, তাতে কি খুব ক্ষতি হবে? বাঁচার মতো করে না বেঁচে প্রতিনিয়ত একটু একটু করে শেষ হয়ে যাওয়া থেকে কি হেসে খেলে কৈশোরটা ওকে কাটাতে দেওয়াটা কি আমার খুব অন্যায় হবে? রিশা আমার কানের কাছে ফিসফিসিয়ে বলে ওঠে, মা, তুমি কি ভয় পেয়েছিলে? আমার না তোমাদেরকে ছেড়ে কোথাও যেতে ইচ্ছে করে না, কষ্ট হয় মা, তোমার জন্য, তোমাদের সবার জন্য। আমার বুকটা কেঁপে ওঠে। আচ্ছা, আজ যদি রিশা একটা ভুল করে বসতো, তাহলে আমরা হয়তোবা ভাবতাম বাবা মায়েরা তো একটু শাসন করবেই, তা বলে সুইসাইড। অথচ আমি কিনা নিজের অজান্তেই এই কি করছি, বাবা মা হয়ে সন্তানকে শেষ করে দিচ্ছি। রিশার মতো এমন হাজারো স্বেচ্ছায় হারিয়ে যাওয়া প্রাণগুলোর ভেতরের গল্প আমাদের অজানাই রয়ে যায়। আমরা সুইসাইডটাই জানি, সত্যটাকে জানি না, জানতে চাইও না। যে জীবন স্বেচ্ছায় গিয়েছে তাকে জেনে কী লাভ? এভাবেই লুকিয়ে থাকা ছোট ছোট হতাশা থেকে প্রতিনিয়ত তৈরি হয় নিত্য নতুন হারিয়ে যাবার সংবাদ। আর আমরা মেতে উঠি সেই ভুল করা মানুষটার ভুলগুলো ধরার কাজে। আমি মেয়ের কপালে চুলগুলো সরিয়ে পরমাদরে চুমু খাই। না, ভুল বললাম, মেয়ের কপালে না, চুমু খাই আমি আমার সন্তানের কপালে।